ক্লাস 11 সেমিস্টার 2। আজকে মহাকর্ষ সম্পর্কে আমরা জানব। নিউটনিয়ান গ্র্যাভিটেশন বা নিউটনীয় মহাকর্ষ। বিজ্ঞানীদের মধ্যে গ্রহ নক্ষত্র নিয়ে আগ্রহ সেই অনেক দিনের। নিকোলাস কেপলার প্রথম বলেন, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারধারে ঘুরছে। পরবর্তীকালে জার্মান বিজ্ঞানী জোহানেস কেপলার তিনি সূর্যের চারদিকে গ্রহগুলির গতি সংক্রান্ত 3টি সূত্র দেন। সেই সূত্র ধরে স্যার আইজাক নিউটন এই সূত্রগুলি সূর্য ও গ্রহগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের প্রকৃতি নির্ণয় করেন ও ওই বল পরিমাপের একটি নিয়ম তিনি প্রতিষ্ঠা করেন। সেই আকর্ষণ বলকেই বলা হচ্ছে মহাকর্ষ বল। শুধুমাত্র যে সূর্য এবং তার পার্শ্ববর্তী গ্রহগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য এমনটা নয়। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু বা বস্তুকণার মধ্যে ক্রিয়াশীল বলকেই বলা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল কাকে বলবো? না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে পরস্পর আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। এরপরে আসছি নিউটনের মহাকর্ষ বল। নিউটনের মহাকর্ষ বল কি বলেছে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে তাদের কেন্দ্র সংযোগী সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু। এর মাস m1, এর মাস m2 এবং এদের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব যদি r হয়, ধরি প্রথম বস্তুর উপর দ্বিতীয় বস্তুর দ্বারা আকর্ষণ বল যদি F12 হয়, ঠিক আছে, তাহলে F12 প্রপোর্শনাল টু m1 m2 এবং F12 Fই ধরে নাও, পরে এটা কথা বলছি, F প্রপোর্শনাল টু যদি পরস্পর আকর্ষণ বল 1/r², অতএব F প্রপোর্শনাল টু m1 m2/r², অতএব F সমান g ইন্টু m1 m2/r²। এই g কে বলা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক।
প্রসঙ্গত উল্লেখ্য নিউটনের মহাকর্ষ সূত্রে যে ভর ব্যবহার করা হচ্ছে তাকে বলা হচ্ছে নিউটনীয় মহাকর্ষ ভর, এবং নিউটনের সেকেন্ড ল মেকানিক্সের সেইখানে যে ভর ব্যবহার করা হয়েছিল তাকে বলা হচ্ছে জড়ভর। বহু পরীক্ষার পর দেখা গেছে এই দুটি ভর অভিন্ন রাশি। তাহলে আমরা পেলাম নিউটনীয় মহাকর্ষীয় বল F সমান G(m1m2/r²), অতএব G সমান F(r²/m1m2). তাহলে এর এখান থেকে আমরা কি বের করাবো? সংজ্ঞা। দেখো, যদি m1 সমান m2 সমান m সমান 1 হয় এবং r সমান 1 একক বর্গ একক হয়, তবে g সমান তাহলে কত হবে? f। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখতে পারি? দুটি একক ভর বিশিষ্ট বস্তুকণা একক দূরত্বের ব্যবধানে থেকে পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে সংখ্যাগতভাবে মহাকর্ষীয় ধ্রুবক বা জি বলা হয়। এবার এখানে চলে এসো, এইখান থেকে আমরা এর একক বের করাবো। একক তাহলে কি আছে দেখো, CGS এ যদি এককটা বের করাই, এটা হচ্ছে ডাইন সেন্টিমিটার স্কোয়ার বাই গ্রাম স্কোয়ার, মানে ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। এর সাথে করলে কি আসবে? এটা নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবার যদি আমরা মাত্রা নির্ণয় করতে চাই কি হবে? এইখান থেকে চলে আসো মাত্রা। দেখো এফ আছে, তাহলে জি এফ এর মাত্রা কত? mL(T⁻⁻2) ইন্টু আর আছে, তাহলে এল স্কোয়ার বাই দুটো এম আছে এম স্কোয়ার। তাহলে এইখান থেকে পাচ্ছি কত? m⁻⁻1 L³ T⁻⁻2। ক্লিয়ার? জি এর মান কত? জি সমান 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এতক্ষণ ছিলাম মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার আকর্ষণ বল নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা এখন আলোচনা করব পৃথিবী এবং আরেকটা বস্তু, সে উপগ্রহ হতে পারে, অন্য কোনো গ্রহ হতে পারে, বা পৃথিবীর কাছাকাছি কোনো বস্তু হতে পারে। তাহলে আলোচনা করছি পৃথিবী এবং অন্য কোনো একটা বস্তু। ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই বলা হচ্ছে অভিকর্ষ বা অভিকর্ষ বল। ক্লিয়ার? চিত্রের দিকে তাকাও। ধরি এইটা পৃথিবী, ভর এম, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে এম ভরের একটা বস্তু আছে, পৃথিবীর কাছাকাছি অবস্থিত। তাহলে এদের মধ্যে আকর্ষণ বলকে বলা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল এফ সমান আমরা লিখতে পারি G(m m/r²). বোঝা গেছে কিনা?
তাহলে এই বল কোন দিকে ক্রিয়াশীল? এই বরাবর পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল। তাহলে এই বস্তু তখন পৃথিবীর উপর পড়ার চেষ্টা করবে, অর্থাৎ এই দিকে বস্তুর উপর একটি বল প্রযুক্ত হচ্ছে। বল প্রযুক্ত হলে আমরা জানি পি সমান এম এ, এই সূত্র থেকে নিউটনের সেকেন্ড ল, ত্বরণ সৃষ্টি হবে। ঠিক আছে, সেই ত্বরণকে বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তার সংজ্ঞা কি? না, অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তাকে আমরা জি দ্বারা ইন্ডিকেট করি, স্মল জি দ্বারা ইন্ডিকেট করি। তাহলে যে বল দ্বারা আকর্ষণ করছে আমরা এই ফর্মুলা থেকে কী পাচ্ছি? তাহলে প্রযুক্ত ফোর্স সমান এম এ। তাহলে এইখানে এর ভর কত? এম। ভর কত? তাহলে এম। আর ত্বরণ কত? জি। তাহলে এম জি সমান জি এম এম বাই আর স্কোয়ার। এম এম কেটে গেল, জি সমান পেলাম জি এম বাই আর স্কোয়ার। এই হচ্ছে সূত্র। এক্ষেত্রে দেখো জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি জি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব যত বাড়বে ততই জি এর মান কমবে। এটা যদি আমরা গ্রাফ অঙ্কন করে কি পাবো? জাস্ট এরকমভাবে পাবো। ওকে, আবার এই ফর্মুলা থেকেই পাওয়া যাচ্ছে যদি পৃথিবীর ব্যাসার্ধ আর হয়, যদি এইখানে বস্তুটা থাকে তখন এইখান থেকে একটা দূরত্ব কত? আর। তখন এই আর এর মান কত হবে? ক্যাপিটাল আর, পৃথিবীর ব্যাসার্ধ। তখন বসবে জি সমান জি এম বাই আর স্কোয়ার। জি এর মান জানি, এম এর মান জানি, আর এর মান 6400 কিলোমিটার। সব মানগুলো বসালে এই মানটা পাবো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হলো জি ও জি এর মধ্যে নির্ণয় সম্পর্ক। এখন পৃথিবীর ব্যাসার্ধ কত পেয়েছি? আর। তাহলে পৃথিবীর আয়তন কত? 4/3 পাই আর কিউব। পৃথিবীর গড় ঘনত্ব রো হলে পৃথিবীর মাস হবে আয়তন ইন্টু ঘনত্ব। ক্লিয়ার? সেখানে পুট করে দাও কি ছিল, এখানে দেখো জি সমান জি এম বাই আর স্কোয়ার, এখানে পুট করব। অতএব জি সমান জি এম এর মান কত? 4/3 পাই আর কিউব ইন্টু রো বাই আর স্কোয়ার। তাহলে পড়ে থাকলো 4/3 জি পাই, একটা দুটো আর কেটে যাবে, একটা থাকবে আর ইন্টু রো। তাহলে রো সমান পেলাম 3g বাই 4 পাই আর জি। এটি হলো গিয়ে পৃথিবীর গড় ঘনত্ব এবং জি এর মধ্যে নির্ণয় সম্পর্ক। একটু ব্যাকে আসি। এখানে বলেছিলাম এটা প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু। প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল দ্বিতীয় বস্তু দ্বারা F12 যেদিকে ক্রিয়াশীল, দ্বিতীয় বস্তুর উপর প্রথম বস্তু দ্বারা ক্রিয়াশীল বল তার বিপরীত দিকে হবে। অর্থাৎ আমরা লিখব তখন F12 সমান মাইনাস F21, অর্থাৎ এরা পরস্পরকে টানছে। অর্থাৎ এই টোটাল সিস্টেমের নিট ফোর্স কত হবে? F12 প্লাস F21 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? সেই কনসেপ্ট থেকে আমরা আবার আসছি পৃথিবী এবং ওই বস্তুর মধ্যে
পৃথিবী এবং ওই বস্তুর মধ্যে আকর্ষণ বল কত পেয়েছিলাম না F সমান G/m/r²। তাহলে পৃথিবী ওই বস্তুকে টানছে কত বলে F সমান G/m/r²। আবার ওই বস্তু পৃথিবীকে টানছে কত বলে F সমান G/m/r²। P সমান m এ সূত্র থেকে আমরা পাই P হচ্ছে প্রযুক্ত বল, m মাস, a হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তাহলে বস্তুর ত্বরণ AO সমান কত পাবো F বাই তার মাস, তাহলে G/m/r²। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে পৃথিবীর ত্বরণ কত পাবো AE সমান F বাই ক্যাপিটাল M, তার উপর প্রযুক্ত বল বাই তার মাস সমান G/m/r²। অতএব বস্তুর ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ সমান তাহলে কত হবে m/m। বস্তুর ভরের তুলনায় পৃথিবীর ভর অনেক বেশি, ভেরি মাচ গ্রেটার দেন 1। তাই বস্তুর ত্বরণ পৃথিবীর ত্বরণ অপেক্ষা অনেক বেশি হয়। বস্তুর ত্বরণ পৃথিবীর ত্বরণ অপেক্ষা বহুগুণ বেশি হওয়ায় বস্তুটিই কার্যত পৃথিবীর দিকে গতিশীল হয়। বস্তুর দিকে পৃথিবীর গতি এতই নগণ্য যে তা কখনোই অনুভব করা যায় না। এই অভিকর্ষ ত্বরণ G এর মানের পরিবর্তন হতে পারে নিম্নলিখিত কারণে। কি? 1. উপগোলাকার ভূপৃষ্ঠের প্রভাব, এফেক্ট অফ আর্থ ইলিপসয়েডাল সারফেসের জন্য এর পরিবর্তন হতে পারে। 2. উচ্চতার জন্য পৃথিবীপৃষ্ঠতে যত উচ্চতায় যাবে তার G এর মানের পরিবর্তন হবে। পৃথিবীপৃষ্ঠ থেকে যত গভীরতায় যাব ততই G এর মানের পরিবর্তন হবে। 4. পৃথিবীর আহ্নিক গতির জন্য G এর মানের পরিবর্তন ঘটে। উপগোলাকার ভূপৃষ্ঠ, তাহলে এইটা হচ্ছে দুটা মেরু, আর এই তলটা হলো গিয়ে নিরক্ষীয় তল। এই নিরক্ষীয় তল দেখো, পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় তলের কোনো বিন্দুর ব্যাসার্ধ যা মেরুতে ব্যাসার্ধ তার থেকে অনেক কম, দূরত্ব অনেক কম। তাই আমরা জানি G প্রপোর্শনাল টু 1/r² থেকে পাই দূরত্ব যত বেশি হবে ততই G এর মান কম হবে, দূরত্ব যত কম হবে G এর মান তত বেশি হবে। অর্থাৎ ভূপৃষ্ঠের নিরক্ষীয় তলে G এর মান কম হবে এবং মেরু বিন্দুতে G এর মান সর্বোচ্চ হবে। কেবল কেন না তার উপগোলাকার ভূপৃষ্ঠের জন্য। 2. উচ্চতার জন্য G এর মানের পরিবর্তন, উচ্চতার জন্য পরিবর্তন, ভেরিয়েশন উইথ অ্যাটিটিউড। এই হচ্ছে পৃথিবী, তার মাস m, ব্যাসার্ধ r, এইখান থেকে r দূরত্বে, স্মল r দূরত্বে m ভরের একটা বস্তু রাখা আছে। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটি বস্তু রাখা আছে। তাহলে এই ক্ষেত্রে r সমান কত পেয়েছ r প্লাস h। ধরি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে G, আর এইখানে G এর মান হচ্ছে গিয়ে G ড্যাশড। ক্লিয়ার? তোমরা জানো G প্রপোর্শনাল টু 1/r², দূরত্বের সঙ্গে সঙ্গে G এর মানের পরিবর্তন ঘটে। তাহলে G ড্যাশড বাই G সমান কত পাবো r²/r²। এটা পৃথিবী পৃষ্ঠে বলেছে r²। তাহলে তুমি পাচ্ছ কত r²/r+h² সমান কত পাচ্ছ
1/1 প্লাস h/r হোল স্কোয়ার, এটা ভাগ করে দিলাম, সমান পাচ্ছ 1 প্লাস h/r হোল টু দি পাওয়ার -2 সমান দ্বিপদের রাশি দিয়ে যদি আমি এটা ভাগ করি, মানে ভাঙতে থাকি, তাহলে প্রথম দুটো আমি রাশি নিলাম আর পরের বাকিগুলোকে আমি উপেক্ষা করলাম, পাবো কত 1 - 2h/r। অতএব জি ড্যাশ পেলাম g ইন্টু 1 - 2h/r, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে এই উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যাওয়ার জন্য জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের হ্রাস কত হলো না, হ্রাস হচ্ছে গিয়ে জি মাইনাস জি ড্যাশ সমান 2gh/r। তাহলে আনুপাতিক হ্রাস কত, জি এর সাপেক্ষে জি মাইনাস জি ড্যাশ বাই জি সমান কত 2h/r। শতকরা হ্রাস কত, শতকরা হ্রাস তাহলে কত হবে 2h মানে জি মাইনাস জি ড্যাশ বাই জি ইন্টু 100% সমান 2h/g ইন্টু 100%। আমরা যে এই ফর্মুলা পেয়েছিলাম রো সমান 3g/4πrg, এক্ষেত্রে রো এবং জি এর মধ্যে গ্রাফটা কেমন হবে, একটি মূল বিন্দুগামী সরলরেখা। 3 দাগ, গভীরতার জন্য জি এর মানের পরিবর্তন, গভীরতার জন্য পরিবর্তন, ভেরিয়েশন উইথ ডেপথ। দেখো এই হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবী থেকে যত গভীরে যাব ততই জি এর মানের পরিবর্তন ঘটবে। ধরি এইখান থেকে আমি কি করলাম, ডি গভীরতায় গেলাম, তখন জি আর জি থাকবে না, তখন হয়ে যাবে এই বিন্দুতে এম ভরের বস্তুটা এখানে নিয়ে এসেছি, জি ড্যাশটা এখানে হয়ে গেল, আর এই পৃষ্ঠে কত আছে জি আছে, ধরলাম এখানে পরিবর্তিত হয়েছে জি ড্যাশ। তাহলে এইখান থেকে এটার দূরত্ব কত, পৃথিবীর কেন্দ্র থেকে ওই বিন্দুর ওই এম এর ভরের দূরত্ব কত r - d। এই এম ভরের বস্তুটা কেবলমাত্র r - d এই গোলক দ্বারাই আকর্ষিত হবে, কখনোই আর যে মানে এই যে খোলকটা আছে ডি, যে খোলকটা ডি বেঁধের যে খোলকটা তারা দ্বারা আকর্ষিত হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে এর ভরের পরিবর্তন ঘটবে, পৃথিবীর মাসের পরিবর্তন ঘটবে। পৃথিবীর মাস কত ছিল এম, এখন ধরলাম হয়ে গেছে এম ড্যাশ। তাহলে তোমরা জি সমান কত জানো, জি সমান জানো, জি সমান জানো জি এম বাই আর স্কয়ার, এটা জানো, এটা জানো না। তাহলে এখন ধরলাম এই বিন্দুতে জি এর মান জি ড্যাশ, তাহলে জি ড্যাশ সমান হবে কত জি এম ড্যাশ বাই r - d হোল স্কয়ার। ক্লিয়ার? ইতিমধ্যে আমরা পেয়ে গেছিলাম এম সমান 4/3πr³ ইন্টু রো, রো হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। তাহলে এম ড্যাশ সমান কত পাবো 4/3πr - d হোল কিউব ইন্টু রো। তাহলে এম ড্যাশ বাই এম সমান কত পাবো, এটা কেটে গেল কেটে গেল, তাহলে পড়ে থাকলো r - d হোল কিউব বাই আর কিউব। এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তাহলে এইবার দেখো জি ড্যাশ সমান পেয়েছি জি এম ড্যাশ বাই r - d হোল স্কয়ার, জি r - d হোল স্কয়ার ইন্টু এম ড্যাশের মানটা বসিয়ে দাও তো, এম ড্যাশ সমান কত r - d হোল কিউব বাই আর কিউব ইন্টু এম। তাহলে r - d হোল কিউব বাই আর কিউব ইন্টু এম বসালাম। তাহলে r - d একটা কেটে যাবে, জি এম ইন্টু r - d বাই আর কিউব, এইখানে একটা আর স্কোয়ার নিলাম আর এখানে একটা আর নিলাম,
ঠিক আছে। জিএম বাই আর স্কয়ার সময় কত পেয়েছো তুমি? পেয়েছো জি, মানে ভূপৃষ্ঠে অভিকর্ষিত ত্বরণ। তাহলে এইটা আর বাকি থাকলো আর মাইনাস ডি বাই আর, তাহলে 1 মাইনাস ডি বাই আর। ঠিক আছে, তাহলে জি ড্যাশ সমান কত পেলে? জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, অর্থাৎ ডি গভীরতায় গেলে তার অভিকর্ষ ত্বরণ কমবে। তাহলে জি এর মানের হ্রাস কত ডি গভীরতায়? জি মাইনাস জি ড্যাশ সমান ডি এইচ বাই আর, এখান থেকে তোমরা বের করেছি। তাহলে জি এর মানের আনুপাতিক হ্রাস কত? জি মাইনাস জি ড্যাশ বাই জি সমান ডিজি হবে, এটা ডি বাই আর। জি এর মানের শতকরা হ্রাস জি এর সাপেক্ষে জি মাইনাস জি ড্যাশ বাই জি ইন্টু 100% সমান ডি বাই আর ইন্টু 100%। তাহলে জি ড্যাশ সমান পেয়েছিলাম আমরা জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। পৃথিবীর কেন্দ্রে ডি সমান কত? আর। পৃথিবীর কেন্দ্রে ডি সমান কত হয়ে যাবে? আর। এখান থেকে এটা দূরত্ব, তাহলে ডি সমান যদি আর বসিয়ে দিই, আর বাই আর সমান 1, 1 মাইনাস 1 সমান 0, তাহলে জি ড্যাশ সমান কত পাবো? 0, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ হবে 0। তাহলে আমরা দুটো থেকে কি পেলাম? গভীরতা বাড়লে জি কমবে, দেখো কমিয়েছি, হ্রাস হয়েছে, কমেছে। পৃথিবীর কেন্দ্রে জি কত? 0, অভিকর্ষ ত্বরণ 0। এবং আবার উচ্চতা যখন বাড়বে, যখন উচ্চতা বেড়েছিল, দেখো এইটার ক্ষেত্রে যখন উচ্চতা বেড়েছিল তখনও জি হ্রাস হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত জি এর মান দূরত্বের সমানুপাতে বৃদ্ধি পায়। এটা মূলবিন্দুগামী একটা সরলরেখা দেখানো হয়েছে। এরপর ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় ততই দূরত্বের সঙ্গে জি এর মান বক্ররেখা পি কিউ বরাবর কমতে থাকে। 4 দাগ, আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন। আহ্নিক গতির জন্য পরিবর্তন, এফেক্ট অফ আর্থস ডিউরনাল মোশন। এই হচ্ছে পৃথিবীর অক্ষ। পৃথিবী ওমেগা কৌণিক বেগে ঘুরছে এই অক্ষকে কেন্দ্র করে। কেবলমাত্র দুটো মেরুবিন্দু ছাড়া আর পৃথিবীর সমস্ত বিন্দুগুলো এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। ধরি পি বিন্দুতে এম ভরের বস্তুটা আছে, এম ভরের বস্তু পি বিন্দুতে আছে। তাহলে এ কী করবে? এ এই আর ব্যাসার্ধ নিয়ে এই বরাবর বৃত্তপথে এই মাসটা পরিভ্রমণ করবে। তখন কি হবে? ব্যাসার্ধ বহির্মুখী একটি অপকেন্দ্র বল ক্রিয়াশীল হবে। বোঝা গেছে কিনা? তখন এই যে প্রকৃত অভিকর্ষ বল ছিল সেই বলটা আপাতত কমে যাবে এই অপকেন্দ্র বলের জন্য। এই দিকে যে বলে টান ছিল সেই বলে আর টানবে না, তার নিট ফোর্স একটু কেন্দ্রাভিমুখী কমে যাবে। তার জন্যই জি এর মানের পরিবর্তন ঘটবে। বোঝা গেছে কিনা? যদি এই দিকে এম ওমেগা স্কয়ার আর অপকেন্দ্র বল ক্রিয়াশীল হয় তাহলে এই বরাবর কত হবে? এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এম ওমেগা স্কয়ার আর কস থিটা। বোঝা গেছে কিনা? তাহলে আবার এইটা আর
এইটা থিটা হলে এইটাও থিটা, তাহলে এই আর সমান আমরা লিখতে পারি, স্মল আর সমান লিখতে পারি আর কস থিটা। তখন এইটা আর একটু ভেঙে আমরা করব এম ওমেগা স্কোয়ার আর এর মান বসাবো আর কস স্কোয়ার থিটা। তাহলে এইদিকে অপকেন্দ্র বল কত? এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। ক্লিয়ার? আর এই দিকে অরিজিনাল তার বল কত ছিল? এমজি। ভূপৃষ্ঠে যেহেতু যদি না ঘুরতো তাহলে এইখানে কত বল হতো? ওজন হতো এইদিকে কত, কত বলে টানতো কি? এমজি বলে। যেহেতু অপকেন্দ্র বল আছে উপরের দিকে, তার জন্য মানে ব্যাসার্ধ বহির্মুখী, তার জন্য এর আপাত ওজন হ্রাস পাবে। তাহলে এই বস্তুর উপর কেন্দ্রাভিমুখী মোট প্রযুক্ত বা নিট প্রযুক্ত বল কত? তাহলে এফ সমান এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এবার এখান থেকে তুমি এমজি কমন নাও, এমজি 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। ওকে, তাহলে এটি হচ্ছে গিয়ে আহ্নিক গতির জন্য বস্তুর উপর কেন্দ্রাভিমুখী প্রযুক্ত বল। তাহলে এই অভিমুখী ত্বরণ কত? জি ড্যাশ সমান এফ বাই এম সমান জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। এটি হচ্ছে গিয়ে ওমেগা কৌণিক বেগে ঘোরার জন্য এই বিন্দুতে বস্তুর ত্বরণ। তাহলে কত পেলাম? জি ড্যাশ সমান জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। তাহলে কি পেলে? আহ্নিক গতির জন্য জি এর হ্রাস তাহলে কত হবে? জি মাইনাস জি ড্যাশ সমান ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি হবে। ওই ফর্মুলা থেকে পেয়েছি। আহ্নিক গতির জন্য জি এর আনুপাতিক হ্রাস কত হবে? জি মাইনাস জি ড্যাশ, জি এর সাপেক্ষে জি মাইনাস জি ড্যাশ বাই জি সমান ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। আহ্নিক গতির জন্য জি এর শতকরা হ্রাস কত হবে? জি মাইনাস জি ড্যাশ বাই জি ইন্টু 100% ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা ইন্টু 100%। স্পেশাল কেস, মেরু অঞ্চলে থিটা সমান কত? 90 ডিগ্রি। তাহলে কস 90 সমান কত? 0। তখন পাবো জি ড্যাশ সমান জি, অর্থাৎ অরিজিনাল ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সমান হবে। এখানে কোনো ত্বরণ হ্রাস হবে না। কিন্তু নিরক্ষীয় অঞ্চলে থিটা সমান 0 ডিগ্রি, তখন কস 0 ডিগ্রি সমান 1, তখন জি ড্যাশ সমান পাবো জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি। জি এর মান আমরা জানি 9.81, ওমেগার মান কত হবে? 2 পাই বাই 24 ইন্টু 3600 রেডিয়ান পার সেকেন্ড। আর এর মান 6400 কিলোমিটার। এই সমস্ত মানগুলো পুট করলে আমরা পাবো 0.996546 জি। অতএব পৃথিবীর আহ্নিক গতির জন্য মেরু অঞ্চলের সাপেক্ষে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান 99.6546% মান হয় এত পার্সেন্ট, অর্থাৎ মানটি 0.3454% হ্রাস পায়।